পরে যুগ কেটে যায় মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায় মানুষ তাকে ভোলে না। চলে না রে চলে না রে চলে না রে চলে না, চলে না রে চলে না রে কাকে ছাড়া চলে না। কে সে পরিচয় কি তার? হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা জ্ঞানের রাজা। না না না, আমি কোনো কথাই শুনতে চাই না। আমাকে একটা নতুন বাড়ি করে দিতেই হবে। শোনো, কথা শোনো, নতুন বাড়ি করে দিতে হবে। বলি, আমার কি টাকার গাছ আছে নাকি? হ্যাঁ, যে নাড়বো আর ঝরঝর ঝরঝর করে টাকা ঝরে পড়বে। হ্যাঁ, আর সেই টাকা দিয়ে আমি তোমায় বাড়ি বানিয়ে দেব। হ্যাঁ, আচ্ছা, তুমি তো এই রাজ্যের মন্ত্রী, তাহলে তোমার টাকা নেই কেন? বলি, বুঝতে পারো না টাকা নেই কেন? হ্যাঁ, বলি, মহারাজের কাছ থেকে ক টাকাই বা মাইনে পাই। দেখো, কিছু চাইতে গেলেই ওই মাইনের কথা শুনিও না তো। বলি, গোপাল তো তোমার থেকেও কম মাইনে পায়, তাহলে ওরা তো রমরমা কি করে হয়? এ মহারাজ ওকে ভালোবেসে এটা ওটা নানা পুরস্কার দেন, তাই। তা মহারাজ ওকে পুরস্কার দেন আর তোমাকে দেন না কেন? সে আমি কি করে বলবো? সে আর আমায় বলতে হবে না। আমি কি আর জানি না ভেবেছো? তুমি বাঁকা পথে টাকা কামাতে গিয়ে নানান অপকর্ম করো, আর বারবার মহারাজের কাছে ধরা পড়ে গিয়ে ঢাকানি খাও। তার থেকে একটা কথা বলছি, মন দিয়ে শোনো। টাকা রোজগারের বাঁকা রাস্তা ছেড়ে এবার তুমি সোজা পথ ধরো। আচ্ছা আচ্ছা, তুমি তো এই রাজ্যের জন্য এত খাটো বলো। সে তো দিবারাত্রি শুধু খেটেই মরি। তাই বলছি, এবার মহারাজের ওপর মাইনে বাড়াবার জন্য চাপ দাও। মাইনে বেড়ে গেলে দেখবে বাড়তি রোজগারের জন্য তোমায় আর বাঁকা পথ ধরতে হবে না। এমনি এমনি হাতে 2 পয়সা চলে আসবে, আর তাই দিয়ে আমার স্বাদ আহ্লাদ সব মিটে যাবে। হ্যাঁ, মানে কথাটা তুমি মন্দ বলছো না, কিন্তু মহারাজ কি মাইনে বাড়াতে রাজি হবেন? আরে বাবা, বলেই দেখো না। ঠিক আছে, বলে দেখি। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়, জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়, জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। ভালো ভালো, তা সকলে এসে গেছো তো? না মহারাজ, প্রত্যেক দিনের মতো গোপাল এখনো অনুপস্থিত, আর নিয়মের ব্যতিক্রম করে আমাদের মন্ত্রী মশাই আজ এখনো অব্দি গড় হাজির। সে কি, মন্ত্রী আসেনি? না না না, এ তো ভালো কথা নয়। মন্ত্রী তো কখনো দেরি করে না। দেখুন গিয়ে, মন্ত্রী মশাইয়ের গায়ে হয়তো আবার ওই গোপালের হাওয়া লাগলো। কার গায়ে কার হাওয়া লাগলো সভাকবি? সভাকবি বলছে যে মন্ত্রীর গায়ে তোমার হাওয়া লেগেছে। ও মা, তাই নাকি? আচ্ছা সভাকবি, আমি আবার হাওয়া কল হলাম কবে থেকে যে আমার হাওয়া মন্ত্রীর গায়ে লেগেছে? আমি সে হাওয়ার কথা বলছি না, আমি বলছি তোমার অভ্যাসের দোষ মন্ত্রীর গায়ে লেগেছে। অভ্যাসের দোষ? ভালো ভালো, তা আমার কোন অভ্যাসটা সভাকবি? কেন, তুমি জানো না? ওই একটা দোষেই তো তুমি মরেছো, আর সেটা হচ্ছে রাজসভায় দেরি করে আসার দোষ। হে বাবা, এ কি বলছেন মহারাজ? আমি তো কখনো দেরি করি না, বরং বলতে পারেন সময় আমার থেকে খানিক আগে আগে দৌড়য়। এটা কিন্তু দারুণ বলেছো গোপাল। সময় তোমার থেকে আগে আগে দৌড়ায়, কি মজার কথা। থাক থাক, আর গোপালের কথায় সাই দিয়ে দাঁত বের করে হাসতে হবে না। সেনাপতি, বলুন মহারাজ। যাও গিয়ে খোঁজ নিয়ে দেখে এসো মন্ত্রীর আবার শরীর টরীর খারাপ হলো কিনা। চিন্তা করবেন না মহারাজ, মন্ত্রী এখনো পটল তোলেনি, মানে তার পটল তোলার কোনো লক্ষণই আমার নজরে পড়েনি। এসব কি আবল তাবল বলছো বলো তো? না মানে, আজ বাজারে মন্ত্রী মশাইকে খুব ভালো দেখে তাজা তাজা পটল কিনতে দেখলাম তো, তাই বলছি। জানেন তো, যে পটল কেনে সে কিন্তু পট করে পটল তোলে না।
ওই তো তাজা পটলের ঝোল খেয়ে মন্ত্রী মশাই কিরকম তাজা হয়ে চলে এসেছেন দেখুন। মহারাজ আমাকে নিয়ে গোপালকে এইসব রসিকতা করতে বারণ করুন। ঠিক আছে ঠিক আছে গোপাল, মন্ত্রীকে নিয়ে তোমার রসিকতা বন্ধ করো। আচ্ছা, মুখে কুলুপ দিলাম। তা মন্ত্রী, এবার তুমি বলো তো, আজ তোমার আসতে এত দেরি হলো কেন? কেন মহারাজ, আমার দেরি হলো বলে আপনি তার কারণ জানতে চাইছেন কেন? আরে এ আবার কি রকম কথা? দেরি হলে জিজ্ঞেস করবো না? মহারাজ, গোপাল তো প্রায় প্রতিদিনই দেরি করে আসে, কই তাকে তো এত কারণ জিজ্ঞেস করতে চান না। সে তো দেরি করে এসেও ঠিকঠাক মাইনে পায়। এই মন্ত্রী, এত টেঁড়া বেকা কথা না বলে যা বলতে চাইছো পরিষ্কার করে বলো তো। মহারাজ, আমি এই রাজ্যের মন্ত্রী, সেজন্য সকলের থেকে আমার ওপর কাজের চাপও বেশি। তাই সময় মতো আসতে হলে আজ থেকে আমার মাইনে বাড়াতে হবে। মাইনে বাড়াতে হবে? কিন্তু বছরে তো একবার সকলেরই মাইনে বাড়ে। সে তো গোপালেরও বাড়ে। কাল থেকে আমার মাইনে না বাড়লে আমি আর সময় মতো রাজসভায় আসবো না, এই আমার সাফ কথা। তাহলে আমার সাফ কথা শুনে রাখো, তোমার অন্যায় জেদকে প্রশ্রয় দিতে গিয়ে আমিও তোমার মাইনে বাড়াবো না। তাতে তুমি তোমার যখন ইচ্ছে তখনই রাজসভায় আসতে পারো, তাতে আমার কিছুই যায় আসে না। আরে ছাড় ছাড় ছাড়, এমন করে হাত ধরে টানলে হাতের নড়া ছিঁড়ে যাবে যে। না না, তুমি যতই বলো না কেন, আজ তোমায় কিছুতেই ছাড়বো না। আমাদের সঙ্গে ডান্ডাগুলি খেলতেই হবে তোমাকে। ডান্ডাগুলি তোদের সাথে? হ্যাঁ, আমাদের সাথে। আমি জোরে জোরে মারবো আর তুমি দৌড়ে দৌড়ে গিয়ে কুড়িয়ে নিয়ে আসবে। ওরে বাবা, এ কি শক্ত কাজ রে! একে তো ভুঁড়ির ভারে আমি নড়তে চড়তে পারি না, আরে দৌড়তে গেলে তো দাঁত খুলে পড়বে রে। ওই জন্যই তো তোমায় টেনে আনা। দিদিমা বলেছে রোজ আমাদের সঙ্গে দৌড়ঝাঁপ করলে তোমার ভুঁড়ি কমে যাবে। ওরে বাবা রে, এ কি শাস্তি রে! শোন 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 শোন, আমার লক্ষ্মী বাবারা, আমাকে ছেড়ে দে। কথা দিচ্ছি, ভোলা ময়রার দোকান থেকে তোদের গরম গরম জিলিপি কিনে খাওয়াবো। এ বাবা, ঘুষ! না না, আমরাও সব খাবো না। ঘুষ খাওয়া না খুব খারাপ। দিদিমা বলেছে তোমার কাছ থেকে কোনো ঘুষ না খেলে সে আমাদের পেট পুরে লুচি আর হালুয়া খাওয়াবে। আবার দিদিমা? ওরে বাবা, কি গেরো রে বাবা! আরে পুটি, তোর বাবা আসছে না? হ্যাঁ তো, জানো দাদু, আমাদের বাড়ি দোতলা হবে তো, তাই বাবা আজ মন্ত্রী মশাইয়ের কাছ থেকে অনুমতি আনতে গেছিল। তোদের বাড়ি দোতলা হবে? বাহ বাহ, বড় ভালো খবর শোনালি রে। কি হে, দোতলা তুলছো? তা শুভ কাজটা শুরু হবে কবে? আর শুভ কাজ? মন্ত্রী মশাই তো দোতলা তোলার অনুমতিই দিল না। সে কি, অনুমতি দিল না? তা কারণ কিছু বললো? বলল এখন থেকে সে আর এসব দেবে না, অনুমতি নিতে হলে মহারাজের কাছ থেকে নিতে হবে। তাহলে আমার কি হবে গোপাল দাদা? দোতলা বানাবো বলে কত কষ্ট করে টাকা পয়সা জমিয়েছি। আরে এখনই এত ভেঙে পড়ো না তো, একবার যাওই না মহারাজের কাছে, তিনি ঠিক দিয়ে দেবেন। দেখলে তো, বলেছিলাম হবে না। সোজা রাস্তায় মহারাজ মাইনে বাড়াবেন না। তাহলে তাহলে কি হবে? আমার নতুন বাড়ি হবে না? হবে হবে, শুধু রাস্তাটা একটু পাল্টাতে হবে। এমন গেঁড়া কলে ফেলবো না মহারাজকে, কেঁদে আর কুল পাবে না। দেখো, মহারাজকে নেড়া কলে ফেলতে গিয়ে নিজে আবার উল্টে না কলে পড়ে যাও। একটু চুপ করো তো, শুধু বাগড়া দেওয়া কথাবার্তা। যাও, এখন নিজের কাজে যাও, আমাকে একটু ভাবতে দাও। জানি না বাপু, তুই কি আবার বদ মতলব বাড়তে শুরু করলে। আরে বাস, রাজসভার সামনে এত লোকের লাইন কেন? সকলে কি চায়? না, ভেতরে কি দেখতে হচ্ছে? কি ব্যাপার মহারাজ, রাজসভার বাইরে এত লোকের লাইন কেন? কি চায় ওরা? চাই আমার মাথা আর মুন্ডু। শয়তানি, এই সমস্ত হচ্ছে মন্ত্রীর শয়তানি। মাইনে বাড়াবো না বলেছি বলে সব লোককে আমার পেছনে লেলিয়ে দিয়ে নিজে ডুব মেরে ঘরে বসে আছে। কেউ বাড়ি বানাবে, কেউ বাড়ির ওপর তলা তুলবে, কেউ নদীতে মাছ ধরবে, আর এদের সকলকে অনুমতি দিতে হবে আমায়।
বলি এসব কি আমার কাজ? এত লোকের আবেদনপত্রে স্বাক্ষর করতে করতে আমার যে আঙুলটাই বেঁকে যাবে। সে না হয় বুঝলাম, কিন্তু চায় কি ওরা? না, সে নাকি আর এসব করবে না, আর তার কথাতেই সকলে আমার কাছে চলে এসেছে। কিন্তু এতদিন তো এসব মন্ত্রে করতো। ঠিক আছে, ও যেমন আমার ওপর চাপ দিয়েছে, আমিও তেমন ওর ওপর উল্টো চাপ দেব। সকলকে আবার ওর বাড়িতেই ফেরত পাঠিয়ে দেব। যা হবার ওখানেই হবে। বুঝেছি, কুটির বাবা তাহলে ঠিক কথাই বলেছিল। ঠিক বেঠিক এসব বোঝার আমার দরকার নেই। আমি শুধু বুঝি চাপ দিলেই উল্টো চাপ দাও। সেনাপতি, আজ্ঞা করুন মহারাজ। বাইরে যারা দাঁড়িয়ে আছে তাদের সকলকে বলে দাও যে সকলে যেন আবার মন্ত্রীর কাছেই ফিরে যায়। মন্ত্রী ওদের যাবতীয় অনুমতি দেবে, আর এটাই আমার আদেশ। ঠিক আছে। ব্যাপার বলো তো, মন্ত্রী একবার পাঠাচ্ছে রাজার কাছে, রাজা আবার পাঠাচ্ছে মন্ত্রীর কাছে। এ টানা হ্যাঁচড়ে আর ভালো লাগছে না। আজ এর একটা ভিত করে যেতেই হবে। চলো চলো তো সবাই মিলে ওই মন্ত্রী মশাইকে ডাকি। মন্ত্রী মশাই, ও মন্ত্রী মশাই। এলতলা বেলতলা সেই বুড়ির কুলতলা, সকলকে আমার কাছেই আসতে হলো। জানতাম মহারাজের দ্বারা এ কাজ হবে না, তবে এসেই যখন পড়েছে তখন এবার শুরু হবে আমার আঙুল বেঁকিয়ে ঘি খাবার খেলা। কি ব্যাপার, আবার সব আমার কাছে কেন? মহারাজের কাছে যেতে বলেছিলাম তো। মহারাজ আবার আপনার কাছে পাঠিয়ে দিলেন, বললেন আপনি অনুমতিপত্রে স্বাক্ষর করবেন, এটাই তার আদেশ। তাহলে বুঝতে পারলি তো এ রাজ্য কার কথায় চলে? বল, তোর কিসের অনুমতি চাই? আগে এই নদীতে মাছ ধরার। ক বছরের জন্য? আগে 5 বছর। ঠিক আছে, দিয়ে দেব, তবে এর জন্যে আমায় খুশি করতে কিন্তু 500 টাকা দিতে হবে কিন্তু। সে কি 500 টাকা? হ্যাঁ, যে পুজোয় যা ফুল 500 দিতে রাজি থাকলে কাগজ বাড়িয়ে দে, স্বাক্ষর করে মোহরে ছাপ মেরে দিচ্ছি। না হলে মানে মানে কেটে পড়। না না, দেব দেব দেব। এবার তুই যা, পরের জনকে পাঠিয়ে দে। তোর আবার কিসের অনুমতি? আগে হাতের মধ্যে একটা দোকান ঘর তুলতে চাই। হ্যাঁ, পেয়ে যাবি, তবে এর জন্য আমায় গোপনে 1000 টাকা দিতে হবে। আগে আমি গরিব মানুষ, অত টাকা কোথায় পাবো? গরিব মানুষ? তাহলে দোকান করার শখ কেন বাপু? জানা হাটে দিন মজুরি করবে জানা। শোন, দোকান তুলতে গেলে আমায় 1000 টাকা দিতেই হবে। এবার তুই ঠিক কর কি করবি। মৌকা বুঝে বেটা ঠিক ঘুষ চাইছে। কিরে, কি হলো? টাকা দিবি না চলে যাবি? মহারাজ যখন দেবেন না বলে জেদ ধরেছেন, আর তো কোনো উপায় যখন নেই তখন দিতেই হবে। দাঁড়ান দাঁড়ান, দিচ্ছি। হ্যাঁ, লক্ষ্মী ছেলের মতো ডান হাতে টাকা দে আর বাঁ হাতে অনুমতি পত্র নে। যা, পরের জনকে পাঠিয়ে দে। কিরে, তুই তো আগে এসেছিলি দোতলা বানাবি বলে। দে কাগজ দে, আর সেই সাথে আমার প্রণামী অতিরিক্ত 1000 টাকা। পারবো না মন্ত্রী মশাই, অত টাকা এখন আমার কাছে নেই। তা আমাকে দেবার মতো টাকা যেদিন থাকবে সেদিন না হয় অনুমতি নিয়ে যাবি। এখন যা যা যা, কাজ করতে দে, আমার কাজ করতে দে। তাহলে সবকিছু শুনলে তো গোপাল দাদা? অনুমতি পত্রে স্বাক্ষর দেওয়ার জন্য মন্ত্রী মশাই সকলের কাছ থেকেই টাকা নিচ্ছে। আমি এই ভয়টাই পাচ্ছিলাম। আমি দিতে পারিনি বলে দোতলা করার অনুমতি পাইনি। তুমি কিছুটা করো, আমাদের তুমি বাঁচাও গোপাল দাদা। না না, এই অন্যায় তো চলতে দেওয়া যায় না। ঠিক আছে, তোমরা যাও,
আমি মহারাজের সঙ্গে কথা বলে দেখি কিভাবে এসব অপকর্ম বন্ধ করা যায়। কি বলছো কি গোপাল? মন্ত্রী এভাবে লোকেদের কাছ থেকে টাকা নিচ্ছে? হ্যাঁ মহারাজ, আর এই জন্যেই আমি সেদিন আপনাকে বলেছিলাম যে কাজটা ঠিক হচ্ছে না। ওহ, এখন বুঝতে পারছি কি ভুলটাই না করেছি আমি। ঠিক আছে, আমিও ওকে ছাড়বো না। আজই রাজসভায় ওর বিচার করে কঠিন শাস্তি দেবো ওকে। তা যাদের কাছ থেকে মন্ত্রী ঘুষ নিয়েছে তারা সবাই সাক্ষী দিতে আসবে তো? কেন আসবে না মহারাজ? আপনি ডেকে পাঠালেই আসবে। তাহলে সকলকে আজই রাজসভায় ডেকে পাঠাও, আর সেনাপতিকে বলো মন্ত্রীকে ধরে আনতে। ঠিক আছে মহারাজ। আরে এই সাত সকালে গোপাল আবার মহারাজের বাগান থেকে বেরোচ্ছে কেন? তাহলে কি কোনো গোপন পরামর্শ হচ্ছিল? এই চল তো দেখি এই ব্যাটা এখন কোথায় যায়। ঠিক বলেছিস, তাই চল। সেনাপতি মশাই, ঘুষ খাবার অপরাধে মন্ত্রীকে রাজসভায় ধরে আনতে হবে, এটাই মহারাজের আদেশ। ঠিক আছে। সব শুনলেন তো? এখন কি করবেন? হ্যাঁ, আপনার তো শিওরে সমন। শোন, যারা যারা অনুমতি নিয়ে গেছে তাদের প্রত্যেকের বাড়ি গিয়ে বলবি, যদি রাজসভায় আমার বিরুদ্ধে সাক্ষী দিতে আসে তাহলে কিন্তু ফল খুব খারাপ হবে। আমরা এক্ষুনি যাচ্ছি। কি এমন ভয় দেখাবো না না? কি বলছো কি? পুঁটির বাবা বাড়ি নেই? না গো গোপাল দাদা, সেই 7 সকালে কোথায় বেরিয়ে গেছে, বলে গেছে ফিরতে রাত হবে। তার মানে একটা সাক্ষী গেল। ঠিক আছে, বাকিগুলো নিশ্চয়ই আসবে। ঠিক আছে, ফিরলে বলে দিও একবার যেন আমার সঙ্গে দেখা করে। আমি আসছি গো। এটা কিরকম ব্যবহার মহাপতিকে পাঠিয়ে আমাকে ধরে আনবার কারণ? প্রজাদের কাছ থেকে ঘুষ খাবার অপরাধে আজ তোমার বিচার হবে। আমি ঘুষ খেয়েছি? মিথ্যে কথা। সকলে সাক্ষী দিতে আসছে, তারা আসলেই সত্যি মিথ্যে প্রমাণ হয়ে যাবে। যা ভয় দেখিয়েছি না, সকলে একেবারে বাপ বাপ বলে কৃষ্ণনগর ছেড়েই পালিয়ে গেছে। কি হলো গোপাল? সকাল গড়িয়ে বিকেল হয়ে গেল, একটা সাক্ষীও তো এলো না। আমি নিজে গিয়ে সকলকে বলে এসেছি, কেন এলো না সেটাই তো বুঝতে পারছি না। কারণ আমি ঘুষ খাইনি তাই। মহারাজ, এ হচ্ছে গোপালের চক্রান্ত। মিথ্যে মামলায় আমাকে ফাঁসাবার মতলব। কিন্তু মহারাজ, তারা সকলে কিন্তু আমার কাছে এসে নিজেদের মুখে বলে গিয়েছিল। বলে তো অনেকেই, যেমন তুমি মহারাজকে এটা সেটা বলে কান ভারী করছো। আসলে কিন্তু সাক্ষী আর প্রমাণটাই হলো আসল কথা। শোনো গোপাল, আমাকে ফাঁসানো কিন্তু অত সোজা নয়। শোনো, কাল সকালে মন্ত্রীর বাড়ি গিয়ে হাতে 1000 টাকা গুঁজে দিয়ে এই কাগজটায় স্বাক্ষর করিয়ে নিয়ে চলে আসবে। এটা কি আমার বাড়ির দোতলার অনুমতি? না। তাহলে শোনো তবে। শয়তানটা এবার পড়বে কলে। এই নে, দেখলি তো, টাকা দিলি আর হাতে হাতে দোতলার অনুমতি পেয়ে গেলি। যা, গিয়ে এবার দোতলা তোল। বাবা, তাড়াহুড়োর মাথায় বুঝতে তো আর পারলে না কি কাগজে স্বাক্ষর করেছো। কাল সকালেই হরে হরে টের পাবে। ঘুষ খাওয়ার স্বাদ সারা জীবনের মতন ঘুচে যাবে। বুঝলে গিন্নি, তোমার কথা মতো মহারাজকে বলেও তো মাইনে বাড়াতে পারলাম না। তাই পাকা পথ ধরে এই কদিনে লাখ টাকা কামিয়েছি।
ভাবছি নতুন বাড়ি করবার জন্য কাল থেকেই মিস্ত্রি লাগাবো। কি হলো? ধুম করে একটা শব্দ হলো না? হ্যাঁ, আমিও তো শুনলাম। এই হতো ছাড়া আমার বাড়ির দেওয়াল ভাঙছিস কেন? কেন, আপনি তো বাড়ি ভাঙতে চেয়ে অনুমতি দিয়েছেন, তাই তো মহারাজ আমাদের পাঠিয়েছেন আজকের মধ্যে এ বাড়ি ভেঙে একেবারে মাঠ করে দিতে হবে, এটাই তার আদেশ। সর্বনাশ করেছে, নিশ্চয় কিছু একটা গন্ডগোল হয়েছে। মহারাজ, আমার বাড়ি ভাঙতে বলেছেন কেন? আরে আমি কি আর নিজের ইচ্ছে বাড়ি ভাঙতে বলেছি নাকি? তুমি তো আমার কাছে একদিনের মধ্যে তোমার বাড়ি ভাঙার জন্য আবেদন করেছিলে। এই দেখুন সেই কাগজ। কই দেখি দেখি। শুধু নিজে দেখলেই হবে না, আমাদেরও পড়ে শোনাবে। মাননীয় মহারাজ, আমি কৃষ্ণনগরের মহামন্ত্রী সজ্ঞানে আমার বসত বাড়িটি একদিনের মধ্যে ভেঙে দেবার জন্যে আপনার অনুমতি চাইছি। বাবা, পত্রের তলায় তো আমারই স্বাক্ষর আর মোহরের ছাপ। তাহলে তো তোমার আবেদন অনুযায়ী বাড়ি ভাঙা শুরু হয়েছে। আজকের মধ্যেই সব ভাঙা হয়ে যাবে। একেবারে মরে যাব মহারাজ, বাড়ি ভাঙা পড়লে আমি কোথায় থাকবো? সে আমি কি জানি। নিজেকে খুব চালাক ভেবেছিলেন তাই না? তাই বটা ঘটাকে দিয়ে সব সাক্ষীকে ভয় দেখিয়ে কৃষ্ণনগর ছাড়া করেছিলেন, কিন্তু ঘুষ খাবার নেশায় ভুলে গিয়েছিলেন যে বাপেরও বাপ থাকে। এবারের মতো আমায় ক্ষমা করে দিন মহারাজ। এই আমি নাক কান মুলে বলছি, জীবনে আর কখনো ঘুষ খাবো না, কখনো না। আর যাদের কাছ থেকে ঘুষ খেয়েছেন তাদের সকলের টাকা আমি ফিরিয়ে দেব। সকলে এসো। শোনো হে, তোমাদের সব টাকা মন্ত্রী মশাই ফিরিয়ে দেবেন। আর আমার দোতলা তোলার অনুমতি? আমি স্বাক্ষর করে দেব। তাহলে আমার বাড়ি ভাঙা? ওটা আমি বন্ধ করিয়ে দিচ্ছি, তবে এদের সকলের সামনে তোমায় কান ধরে 100 বার ওঠবোস করতে হবে। এর পরেও ওঠবোস? একেই বলে যেমন কর্ম তেমন ফল, তাই না মন্ত্রী মশাই?